তোকে কি এখানে বসে বসে খাওয়ানোর জন্য নিয়ে এসেছি? সকাল থেকে একটা কাজও এখনো করিসনি। আমি এক্ষুনি সব কাজ করে দিচ্ছি মামি। তো আমার দিকে দেখছিস কি? তাড়াতাড়ি যা। মেয়েটাকে এভাবে বকাঝোকা করো না, ও তো এখানে আসছে দেখে সব কাজ একলাই করে। তুমি চুপ করো। সব কাজ ও করবে না তো কে করবে শুনি? আমি করব? মা বাবা মরার পর থেকে তো আমার ঘাড়েই চেপেছে। মা, তুই তোর মামির কথায় কষ্ট পাস না। তোর মামি একটু এরকমই। না মামা, আমি একটু কষ্ট পাইনি। তোমরা যে আমাকে আশ্রয় দিয়েছ, এটাই তো আমার সৌভাগ্য। এভাবেই মা বাবা মরা মীরার কষ্টে দিন কাটছিল তার মামা বাড়িতে। বাবার রেখে যাওয়া কিছু জমি থাকলেও সেটা মীরার মামা মামি গোপন করে আর সবাইকে বলে বেড়ায়। দুজনেই মরেছে, কিন্তু এই মেয়ের জন্য কিচ্ছু রেখে যায়নি। এখন আমাদেরকেই দেখতে হয় ওকে বিনা পয়সায়। না, এইভাবে এই মেয়েকে আমার বাড়িতে রাখা যাবে না। যদি বড় হয়ে কোনোভাবে জানতে পারে ওর বাবা মা জমি রেখে গেছে, তাহলে আমার ছেলেমেয়ে কম পড়বে। আমার ছেলেমেয়ের অধিকারে ভাগ বসাবে এই মেয়ে। কিন্তু ওকে এই বাড়ি থেকে কিভাবে বের করব? ওর মামার জন্য তো পারছি না। আফিয়া, আমাকে কালকে একটু শহরে যেতে হবে ব্যবসার কাজের জন্য। তুমি একটা কাজ করো, আমাকে একটা পুটলিতে কিছু চিড়া গুড় বেঁধে দিও। আচ্ছা, ঠিক আছে। এই তো সুযোগ। এর থেকে বড় সুযোগ আর নেই। এই অপয়া মেয়েকে বাড়ি থেকে বের করে দেবার। এই অপয়া মেয়ে, তুই আমার বাড়ি থেকে বের হ। আমার সংসারটা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছিস। এক্ষুনি বেরোয় যা। আমি কোথায় যাব মামি? আমার যাওয়ার যে কোনো জায়গা নেই। তুই কোথায় যাবি আমি কি জানি? আগে আমার বাড়ি থেকে বের হ। মীরাকে তার মামি বাড়ি থেকে বের করে দেয় আর ছোট্ট মীরা হাঁটতে হাঁটতে একসময় ক্লান্ত হয়ে এক গাছের নিচে বসে পড়ে। আমি এখন কোথায় যাব? আমার যে খুব খিদেও পেয়েছে। হঠাৎ করে মীরা একটা ছোট্ট কুঁড়ে ঘর দেখতে পায়। যাই, ওই বাড়িটাতে গিয়ে দেখি যদি কিছু সাহায্য পাই। কেউ আছেন বাড়িতে? কেউ আছেন? আমাকে একটু সাহায্য করুন। আমি সারাদিন না খেয়ে আছি। আমার খুব খিদে পেয়েছে। কি রে মেয়ে, তুই ঘরের ভিতরে আয় দেখি। আমি বুড়ি মানুষ, হাঁটতে পারি না। তুই কে রে মেয়ে? আরে ঘন জঙ্গলে কি করে এলি? তখন মীরা দাদিমাকে সব খুলে বলে। এই অপয়া মেয়ে, তুই আমার বাড়ি থেকে বের হ। আমার সংসারটা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছিস। এক্ষুনি বেরোয় যা। ও আচ্ছা, এই ব্যাপার। তুই আজকে থেকে আমার সাথেই থাকিস। আমার কেউ নেই। এখন যা, বাইরে গিয়ে দেখ একটা আম গাছ আছে। সেখান থেকে কিছু আম পেড়ে নিয়ে আয়, আর সেগুলো খেয়ে খিদে মেটা। তখন থেকে মীরা দাদিমার কাছে থেকে যায়। ওদিকে তার মামা শহর থেকে বাড়িতে চলে আসে। দাদিমা উঠো, তোমার কিচ্ছু হবে না। আমি তোমাকে চিকিৎসা করাবো। তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এদিকে হঠাৎ করেই দাদিমা অসুস্থ হয়ে পড়ে। মীরা কোথায় আফিয়া? আসছি থেকে মীরাকে দেখতে পাচ্ছি না যে। ও তো সারাদিন বাড়িতেই থাকে। তোমার ভাগ্নি চলে গেছে। এই বাড়িতে থাকতে তার কষ্ট হয়। মিথ্যা কথা বলো না, তুমি নিশ্চয়ই মীরাকে বাড়ি থেকে বের করে দিয়েছ। মীরাকে খুঁজতে তার মামা গ্রামের দিকে যায়।
কোথাও যে পেলাম না মীরাকে। আর কোথায় খুঁজব? মীরামা, তুই কোথায় গেলি? মীরা অন্যের বাড়িতে কাজ করে করে দাদিমার চিকিৎসার জন্য টাকা জোগাড় করে আর দাদিমাকে চিকিৎসা করাতে থাকে। একদিন মীরা কাজ করে আসার সময় রাস্তার ধারে এক বৃদ্ধ লোককে দেখতে পায়। কি হয়েছে দাদু? তুমি রাস্তার ধারে এভাবে কেন বসে আছো? আজ 2 দিন হয়ে গেল পেটে কিচ্ছু পড়েনি। বৃদ্ধ মানুষ, কাজও করতে পারি না, কেউ কোনো সাহায্যও করে না। তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। এই নাও, এখানে অনেক টাকা আছে, এগুলো তুমি রেখে দাও। কিরে মেয়ে, আজকে কি তোকে টাকা দেয়নি তারা? দিয়েছিল দাদিমা, কিন্তু পথে এক ক্ষুধার্ত বৃদ্ধ লোককে সেগুলো দিয়ে দিয়েছি। তোর উদারতা দেখে তো আমি খুব অবাক হয়ে যাচ্ছি। অনেক বড় হমে, দেখিস একদিন ভাগ্য তোর সহায় হবে। এভাবেই বুড়িমার বাড়িতে মীরার ভালোই দিন কাটছিল, কিন্তু হঠাৎ একদিন, শোন মেয়ে, তোকে একটা সত্যি কথা বলি, আমি কোনো মানুষ নই, আমি একটা পরী। তুই সেদিন যখন গাছের নিচে মন খারাপ করে বসেছিলি, তোকে দেখে আমার খুব মায়া হয়েছিল, তাই এই মানুষরূপে এখানে ছিলাম। কিন্তু আমার এখন যাওয়ার সময় হয়ে গেছে। হেই নে, এটা হলো জাদুর কলস। এই কলসের কাছে যা চাইবি তাই দেবে, কিন্তু শর্ত হলো এটা তুই ছাড়া যেন কেউ না ধরে। আর বাইরে গিয়ে দেখ, তোর মামা তোকে খুঁজছে অনেক দিন ধরে, তাদের কাছে ফিরে যা। যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, আমি আসব। মীরা, মা, তুই কোথায় চলে গিয়েছিলি এভাবে? আমি এদিকে তোকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। আমি ইচ্ছে করে যাইনি মামা। আমি বুঝেছি তোর মামি তোকে বাড়ি থেকে চলে যেতে বাধ্য করেছে। এখন চল বাড়িতে। এই মেয়েটাকে আবার বাড়িতে নিয়ে এসেছে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে খাওয়ার জন্য। এখন আমি কি করব আফিয়া? যদি আমি টাকাগুলো জোগাড় করতে না পারি, তাহলে যে আমার শহরের এই ব্যবসাটা হাতছাড়া হয়ে যাবে। কি হয়েছে মামা? তুমি কি নিয়ে এত চিন্তা করছো? এই যে এসেছে আর এক অলক্ষী। এই মেয়েটাকে বাড়িতে আনার পর আমার এরকম সর্বনাশ হলো। তুমি চুপ করো আফিয়া। মীরামা, আমার ব্যবসায়ী কাজে অনেকগুলো টাকা লাগবে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে টাকা দিব। কি বলছে এই মেয়ে? তুই কোথা থেকে টাকা পাবি? হ্যাঁ, তাই তো মা, তুই কোথা থেকে টাকা পাবি? আমার কাছে এক জাদুর কলস আছে মামা, আমাকে এক পরী দিয়েছে। আচ্ছা, তাই নাকি? তাহলে তোর জাদুর কলসকে বল আমাদেরকে টাকা দিতে। আচ্ছা ঠিক আছে, চলো আমার সাথে। জাদুর কলস, জাদুর কলস, আমাকে অনেকগুলো টাকা দাও তো। তুই আমার অনেক বড় উপকার করলি রে মীরামা। না না, যেভাবেই হোক এই মেয়ের কাছ থেকে ওই জাদুর কলস আমাকে চুরি করতেই হবে, তাহলে আমি এক রাতেই বড়লোক হয়ে যাব। বাঁচাও, বাঁচাও, আমাকে এই নেকড়ে খেয়ে ফেলবে। বাঁচাও, বাঁচাও, আমাকে এই নেকড়ে খেয়ে ফেলবে। দয়া করে ছেড়ে দাও আমার মামিকে, উনি ভুল করে ফেলেছে ওই কলসে হাত দিয়ে, ক্ষমা করে দাও।
মীরা, আমি তোমাকে আগেই বলেছি তুমি ছাড়া এই জাদুর কলস কেউ যেন স্পর্শ না করে, কিন্তু এই লোভী মহিলা সেটা করেছে, তার জন্য তাকে শাস্তি পেতেই হবে। ক্ষমা করে দাও পরি, উনি না বুঝে ভুল করে ফেলেছে, দয়া করে ক্ষমা করে দাও। হ্যাঁ, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এমন লোভ করব না, ক্ষমা করে দাও আমাকে। আচ্ছা ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দিলাম। আমাকে ক্ষমা করে দে মীরা, আমার সত্যি অনেক ভুল হয়ে গেছে। না না মামি, তুমি এভাবে আমার কাছে ক্ষমা চেও না, তুমি আমার থেকে অনেক বড়। আমাকে ক্ষমা করে দে, আমি তোর সাথে এত অন্যায় করার পরেও তুই আমার উপকার করেছিস সবসময়, আর আমি সবসময় তোর ক্ষতি চেয়েছি। অবশেষে মীরার মামি নিজের করা ভুল বুঝতে পারে আর মীরার কাছে ক্ষমা চায়।